পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। একদিকে ইরান, হামাস, হুতি, হিজবুল্লাহ, ইসরায়েল, অন্যদিকে ইউক্রেন ও রাশিয়া। পুরোদমেই বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। পুরো পৃথিবী এখন দুই ভাগে বিভক্ত। উত্তর কোরিয়া ও ইরানের মতো শক্তিশালী দল এবার রাশিয়ার সঙ্গে যোগ দিয়েছে। তবে ইউক্রেনের পক্ষে রয়েছে আমেরিকা সহ যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ আরও কিছু শক্তিশালী দেশ। অবিরামভাবেই চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে ইউক্রেনের বিপক্ষে হাজার হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। রাশিয়াও পরমাণু হামলার হুমকি দিয়ে রেখেছে। যে কোনো সময় বেজে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইসরায়েলে হিজবুল্লাহর অবিরাম রকেট হামলা, 9 স্থানে সংঘর্ষ। এদিকে ইউটার্ন নিলেন ট্রুডো, দাঁড়ালেন নেতানিয়াহুর বিপক্ষে। পরেই জানিয়ে দিব, সরাসরি যুদ্ধে নামছে উত্তর কোরিয়া, সীমান্তে জড়ো হচ্ছে সেনারা। এদিকে সুপারসোনিক ক্ষেপণাস্ত্র ইঞ্জিন তৈরি করে বিশ্বকে নতুন বার্তা চীনের। এবং সর্বশেষ জানাবো, পরমাণু ইস্যু নিয়ে আলোচনায় বসতে চায় তেহরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইসরায়েলে হিজবুল্লাহর অবিরাম রকেট হামলা, 9 স্থানে সংঘর্ষ। দখলদার ইসরায়েলের সামরিক অভিযান দক্ষিণ লেবাননে এখনও উল্লেখযোগ্য কোনো সাফল্য অর্জন করতে পারেনি। হিজবুল্লাহ প্রবল প্রতিরোধের কারণে ইসরায়েলের জন্য খিয়াম শহর দখল কার্যত অসম্ভব হয়ে উঠেছে বলে জানায় আল মায়াদিন। গত 24 ঘন্টায় হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের 9টি স্থানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। দেইর মিমাস এবং আল বায়দা এলাকায় মুখোমুখি সংঘর্ষে ক্ষেপণাস্ত্র ও মেশিন গানের ব্যবহার দেখা গেছে। এবার সংঘর্ষে হিজবুল্লাহর 3টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে, যা খিয়াম শহরের পূর্ব দিকে, চামার পশ্চিম দিকে এবং আল জিবাইন শহরের পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত। এর ফলে লেবাননে ইসরায়েলি স্থল আক্রমণের শুরু থেকে পর্যন্ত ধ্বংস হওয়া মেরকাবার ট্যাঙ্কের সংখ্যা বেড়ে 54তে পৌঁছেছে। খিয়াম শহরে দখলের দ্বিতীয় প্রচেষ্টাতেও ব্যর্থ হয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী 7 দিনের প্রচেষ্টার পরও এই শহরে প্রবেশ করতে পারেনি। এর মধ্যে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর 210তম ডিভিশনের উপর সর্বোচ্চ ক্ষয়ক্ষতি আরোপ করতে সফল হয়েছে। এদিকে দখলকৃত উত্তর ফিলিস্তিনের বিভিন্ন সামরিক স্থাপনায় এবং বসতিগুলোতে আক্রমণ, রকেট হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলের মেতুলা বসতিতে প্রায় 7টি রকেট আঘাত হেনেছে। হিজবুল্লাহর হামলায় ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে কিরিয়াত শামনা, আভিভিম, দিশন এবং মেরন। এছাড়া গোলানি ব্রিগেডের প্রধান ঘাঁটি এবং মিশোমার হাকমেল নামক বিমান প্রতিরক্ষা ঘাঁটিও হিজবুল্লাহর হামলায় লক্ষ্যবস্তু হয়েছে। ইসরায়েলের রিজার্ভ ফোর্স মেজর জেনারেল ইসরায়েল জিব বলেছে, লেবাননের সামরিক চাপ আমাদের জন্য বিপরীত ফল বয়ে আনতে পারে। এক পর্যায়ে এই চাপ স্বাভাবিক হয়ে গেলে প্রতিপক্ষ শক্ত অবস্থানে থাকবে এবং সমঝোতার পথ রুদ্ধ হয়ে যেতে পারে। এদিকে লেবাননের উপর ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 3645 জন নিহত এবং 15355 জন আহত হয়েছে। লেবাননের সীমান্তে ইসরায়েলি সামরিক কার্যক্রমের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে। লেবানন সীমান্তের এই উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। সূত্র আল মায়াদিন। ইউটার্ন নিলেন ট্রুডো, দাঁড়ালেন নেতানিয়াহুর বিপক্ষে। গাজায় অভিযান, ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহযোগিতা করা দেশের তালিকায় কানাডার নামও রয়েছে। ট্রুডো দেশের দেওয়া সেই অস্ত্রে মারা যায় নিরস্ত্র গাজাবাসী। তবে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করে কানাডা। এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্তের বিরুদ্ধে বড় ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ঐতিহাসিকভাবেই ইসরায়েলের সঙ্গে কানাডার ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু সম্প্রতি নেতানিয়াহু ও গ্যালন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এরপর ইউরোপের কয়েকটি দেশ জানিয়েছে, নেতানিয়াহু সেসব দেশে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে। এবার সে পথে হাঁটার ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রীও। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, কানাডায় নেতানিয়াহু ও গ্যালন্ত প্রবেশ করলে তাদের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মানা হবে বলে স্পষ্ট করছেন ট্রুডো। কানাডা আন্তর্জাতিক আইন মানার কথা বললেও ইসরায়েলের মিত্র
মিত্র যুক্তরাষ্ট্র কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। ওয়াশিংটন আইসিসির সিদ্ধান্তে এতটাই ক্ষিপ্ত হয়েছে যে আইসিসির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে তারা। এদিকে কানাডায় দিন দিন ইসরায়েল বিরোধী অবস্থান দৃঢ় হচ্ছে। দেশটিতে প্রায় 85,000 শিক্ষার্থী রাস্তায় নেমে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে। তাদের দাবি, ইসরায়েলের সঙ্গে কানাডার দূরত্ব বাড়াতে হবে। বিশ্বের 124টি দেশ আইসিসির রোম সংবিধিতেই সই করেছে, আর তাই এসব দেশে গেলেই নেতানিয়াহু ও গ্যালন্তকে গ্রেপ্তারে আইনগত বাধ্যবাধকতা রয়েছে। সীমান্তে জড়ো হচ্ছে উত্তর কোরিয়ার সেনা, নামবে যুদ্ধে। সীমান্ত এলাকায় জড়ো হয়েছে উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা। যে কোনো সময় তারা যুদ্ধে নামবে, তবে উত্তর কোরিয়ার সেই সেনারা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে লড়বে না, বরং রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তেই সীমান্তে হাজির হয়েছে তারা। সীমান্তে উত্তর কোরিয়ার সেনা সমাবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে খোদ যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, এই সেনারা শীঘ্রই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামবে। পশ্চিমাদের বিশ্বাস, রাশিয়ার সীমান্তবর্তী তুরস্ক অঞ্চলে প্রায় 10,000 উত্তর কোরীয় সেনা অবস্থান করছেন। অস্টিনের ভাষায়, ওই সেনাদের রাশিয়ান ফরমেশনের সঙ্গে খাপ খাওয়ানো হচ্ছে। তবে এখন পর্যন্ত উত্তর কোরীয় সেনা সক্রিয় যুদ্ধে অংশ নিয়েছে এমন উল্লেখযোগ্য কোনো প্রতিবেদনও দেখা যায়নি। এর আগে দক্ষিণ কোরিয়ার সরকার এবং একটি রিসার্চ গ্রুপ জানিয়েছে, পিংওয়িংকে তেল, আন্টি এয়ার মিসাইল এবং আর্থিক সহায়তা করছে রাশিয়া। বিনিময়ে রাশিয়ায় সেনা পাঠাচ্ছে কিম জং উন। কিয়েভের অভিযোগ, ইউক্রেনের পুনর্দখল করা অঞ্চল ফিরে পেতে সীমান্ত এলাকায় উত্তর কোরীয় সহ 50,000 সেনা জড়ো করেছে রাশিয়া। সুপারসোনিক ক্ষেপণাস্ত্র ইঞ্জিন তৈরি, বিশ্বকে নতুন বার্তা চীনের। বিশ্বের প্রথম বোরন র্যামজেট ইঞ্জিন তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে চীনের বিজ্ঞানীরা। মাত্র 2 বছর আগে এই ইঞ্জিন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। মূলত হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি এই ইঞ্জিন এখন পানির নিচে ব্যবহারের জন্য উপযোগী করা হচ্ছে। এর সাহায্যে দীর্ঘ দূরত্বের টার্গেটে অত্যন্ত দ্রুত গতিতে আঘাত হানা সম্ভব। 2022 সালে হুনান প্রদেশের সাংসাই ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা এই ইঞ্জিনকে পানির নিচে ব্যবহার করার ভাবনা প্রকাশ করেন। গবেষকরা জানিয়েছে, এই ইঞ্জিন চালিত ক্রস মিডিয়াম যানগুলো আকাশ ও পানিতে সুপারসোনিক গতিতে চলতে সক্ষম হবে, যা কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারকে 200 নট গতিতে আক্রমণ করতে পারবে। গবেষণা দলের মতে, পরীক্ষাগারে সাবমেরিন মোডে এই ইঞ্জিন 90% দহন দক্ষতা অর্জন করেছে। এর প্রয়োগ ভবিষ্যতের যুদ্ধ কৌশল সম্পূর্ণরূপে পাল্টে দিতে পারে। এই ইঞ্জিনের মূল জ্বালানি হল বোরন, যা চীনের কয়েকটি হাইপারসোনিক অস্ত্রের ব্যবহৃত ক্রোমজেট ইঞ্জিনের ব্যবহার করা হয়। বোরন যখন অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন এটি অত্যন্ত উচ্চ তাপে জ্বলে ওঠে এবং মিসাইলকে শব্দের চেয়েও 5 গুণ বেশি গতিতে চালিত করে। চীনা গবেষকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পানির নিচে এই ইঞ্জিন চালু করা, তবে তারা এই সমাধান করে ফেলেছে। চীনের গবেষকরা মনে করছেন, এই প্রযুক্তি এখনো কোনো দেশ প্রতিরোধ করার ক্ষমতা রাখেনি। চীনের এই সাফল্য বৈশ্বিক সামরিক ভারসাম্য নতুন মাত্রা যোগ করতে পারে। এটি ভবিষ্যতে চীনের প্রতিরক্ষা কৌশল এবং সামরিক প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। সূত্র মেহর নিউজ এজেন্সি। পরমাণু ইস্যু নিয়ে আলোচনায় বসতে চায় তেহরান। ইরান তাদের আলোচিত পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে। তেহরান জানিয়েছে, ইউরোপের 3টি দেশের সঙ্গে এই ইস্যুতে বৈঠক করতে চায় তারা। জাপানের সংবাদ সংস্থা কিয়োদোর প্রতিবেদন অনুসারে আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের মতে, ইরানের এই পদক্ষেপ এমন সময় এলো যখন আন্তর্জাতিক পরমাণু সংস্থা সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টানতে একটি প্রস্তাব পাশ করেছে। সংস্থার পরিচালক বোর্ডের অনুমোদিত এই প্রস্তাবে ইরানকে ইউরেনিয়াম সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। পাশাপাশি আগামী বছরের শুরুর দিকে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়। জাপানি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাব ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও আমেরিকার পক্ষ থেকে আনা হয়েছে। এবার ইরান তাদের মধ্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা করতে চায়। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের একজন প্রশাসনিক কর্মকর্তার বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তেহরান সবসময় বিশ্বাস করে যে পারমাণবিক সমস্যা কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। ইরান কখনো আলোচনার পথ থেকে সরে আসেনি। সম্প্রতি
আইইএর এক প্রতিবেদনে উল্লেখ করা হয় 2019 ও 2020 সালে ইরানে পাওয়া অঘোষিত কয়েকটি সাইটে ব্যাখ্যা না দেওয়া ইউরেনিয়ামের চিহ্ন পাওয়া গেছে। সংস্থাটি অভিযোগ করেছে ইরান তাদের ইউরেনিয়ামের মজুত নির্ধারিত সীমার বাইরে বাড়িয়েছে এবং তদন্ত সহযোগিতা করতে যথাযথ ভূমিকা পালন করেনি। পশ্চিমা দেশগুলোর আপত্তি সত্ত্বেও ইরান তাদের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ দাবি করে আসছে। তেহরান জানিয়েছে তারা কখনো পারমাণবিক বোমা তৈরির পক্ষে ছিল না। তবে গাজা ইসরায়েলি হামলা ও ইরানের উপর হামলা হলে তাদের পরমাণু নীতিতে পরিবর্তন আনার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মার্কিন নির্বাচনে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগে ট্রাম্পের সময় ইরানের উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। আগামী জানুয়ারিতে ট্রাম্পের ক্ষমতায় ফেরার আগেই পরমাণু ইস্যুতে সমঝোতায় আসতে চায় ইরান। বিশ্লেষকরা মনে করছে এই বৈঠক ইরানের কূটনৈতিক অবস্থান এবং পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।